ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে বলে উঠল, ভাইয়া 4 ক্লাসটা কোনটা? পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছি। মনে হয় আজ নতুন এসেছে। এক ধ্যানে তাকিয়ে আছি মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটির ডাকে হুঁশ ফিরল। হ্যালো, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। বললেন না 4 ক্লাস কোনটা? এইটাই, আমি যে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি সেই ক্লাস দেখালাম। তার মানে মেয়েটি আমাদের সাথেই পড়ে। থ্যাঙ্কস। মেয়েটি চলে যাওয়ার পর এক ধ্যানে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ বারান্দায় থেকে ক্লাসে চলে আসলাম। দেখলাম মেয়েটি আমার পাশের সিটে বসেছে। মনে মনে খুশি হলাম। সেই খুশি নিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো। এসেই বলল, তন্নি, সামনে এসো। স্যারের কথা মতো তন্নি সামনে গেল। তাহলে মেয়েটির নাম তন্নি। নামের সাথে চেহারাটাও মিল আছে বটে। তন্নি সামনে যেতেই স্যার বলল, এ হচ্ছে তন্নি, আজ থেকে তোমাদের নতুন বন্ধু। সবাই একসাথে মিলেমিশে থাকবা। জি স্যার। তন্নি, এবার জায়গায় গিয়ে বসো। তারপর তন্নি এসে জায়গায় বসে রইল। এভাবে সব ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। গেটে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম একদল মেয়ে আসছে। আমার মুখে থাকা সেন্টার ফুটটা গেটের সামনে রাখলাম। এই সেন্টার ফুটে যেই পা রাখবে সেই হবে আমার প্রিয় মানুষ। এটা দেখার জন্য মনটা ছটফট করে। মেয়েগুলো গেটে আসার পর এক এক করে সবাই চলে যাচ্ছে। আমি শুধু পায়ের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু এখনও আমার সেন্টার ফুটে পা পড়ল না। হঠাৎ দেখি সেই জায়গায় সেন্টার ফুট নেই। সামনে একজন মেয়ে থেমে গেছে। তারপর দেখলাম পা মাটিতে ঘষাঘষি করছে। ব্যাপারটা বুঝে ফেললাম কেন পা এমন করছে। আমি মেয়েটির কাছে গেলাম। গিয়ে দেখি মেয়েটি আর কেউ না, তন্নি। মনে মনে খুশি, আমার ক্রাশ তাহলে আমার প্রিয় মানুষ। তারপর আমি বললাম, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে ভালোবাসবে কি? আই হেট ইউ। এই বলে চলে গেল। আমি অনেক ডাকলাম কিন্তু দাঁড়ালো না। তারপর সবাই এসে পড়লাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু খাবার দাও, খুব খিদে পেয়েছে। তারপর খেয়ে রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। কিন্তু তন্নি আমাকে একটুও বুঝলো না। যখনই মনের কথা বলতে চাই তখন শুধু একটা কথাই বলে, আই হেট ইউ। একদিন ক্লাসে স্যার পড়াচ্ছিল, তখন আমি তন্নিকে একটা চোখ টিপ দেই। এটা সে দেখে ফেলে। রাগে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হতে যেতে চাইলেও দরজা পর্যন্ত যেতে স্যার আটকালো। তারপর স্যার বলল, কোথায় যাচ্ছ তন্নি? হাত পাতো। এই বলে স্যার তন্নির হাতে একের পর এক লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। এটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তন্নির হাতের আঘাতটা আমার কলিজায় লাগলো। রাগের মাথায় মনে মনে স্যারকে বলছি, তোর বাইক আজকে 12টা বাজাবো শালা। কিছুক্ষণ পর তন্নিকে মারা বন্ধ করে বলল, এমন যাতে না হয়, জায়গায় গিয়ে বসো। তারপর তন্নি জায়গায় বসে পড়ল। দেখলাম নীরবে কান্না করতে লাগলো। এখন নিজের কাছেই অনেক খারাপ লাগছে। কি দরকার ছিল ক্লাসে ফাইজলামি করার? এসব প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করছি। এই ক্লাস শেষ করে দোকান থেকে একটা ব্লেড নিয়ে গেলাম স্যারের বাইকের কাছে। গিয়ে বাইকের সিট কাটতে লাগলাম ব্লেড দিয়ে। কাটা শেষে হঠাৎ স্যার দেখে ফেলেছে। আমার কোনো ভয় লাগেনি, বরং রাগ আরও বেড়ে গেছে। যতই হোক সে আমার গুরুজন। হঠাৎ করে স্যার আমাকে অফিসে নিয়ে গেল। তারপর বাবাকে ফোন করে বলে দিল আসতে। কিছুক্ষণ পর বাবা আসলো। এসেই বলল, কি হয়েছে স্যার, হঠাৎ করে আমাকে ডাকলেন কেন? তাহলে শুনুন। তারপর সব বলল। হঠাৎ তো স্যারের বাইক নষ্ট হওয়ার কারণ কি? কি হলো, কথা বলিস না কেন? তন্নিকে মারলো কেন? এই তন্নি আবার কে? তন্নিকে আমি ভালোবাসি। স্যার ওকে আজ মেরেছে, সেটা আমার একদমই সহ্য হয়নি। তাই বাধ্য হয়ে এই কাজ করেছি। এইটুকু একটা বাচ্চা ছেলের মুখে এই কথা? আমি কিছু বলছি না, নিচের দিকে তাকিয়ে আছি। তারপর হেড স্যার বলল, আমি আর চাচ্ছি না যে মিনহাজ আর এই স্কুলে পড়ুক। সমস্যা নেই স্যার, ওকে নতুন স্কুলে ভর্তি করাবো। বাবার কথা শুনে শরীর কাঁপতে লাগলো। এক ধ্যানে বাবার দিকে তাকিয়ে আছি। ওকে, কাগজপত্র সব রেডি করছি আমি। আচ্ছা। আর এইদিকে তন্নির বান্ধবী এই খবর পেয়ে তন্নিকে গিয়ে বলল। এটা শুনে তন্নিরও একটু মন খারাপ হলো, আবার খুশিও হলো। মিনহাজ আর তাকে বিরক্ত করতে পারবে না। আর এইদিকে স্যার কাগজ রেডি করে সব বাবার কাছে দিল। বাবা বলল, চল এবার যাওয়া যাক। কিছু বলছি না। কি হলো, চল। তারপর আমি আর বাবা বাহিরে চলে আসলাম। বাবা গাড়িতে উঠে পড়ল। আমি যখন গাড়িতে উঠব ঠিক এই মুহূর্তে তন্নি আসলো। দেখলাম তার মুখে বিজয়ের হাসি।
তন্নি বলল, এই নাও তোমার সেন্টার ফ্রুট। তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমায় ভালোবাসোনি। যদি বাসতে তাহলে স্কুল থেকে চলে যেতে না। এখন আমিও তোমায় ভালোবাসি না। আই হেট ইউ। আমার হাতে সেন্টার ফুড দিয়ে দৌড়ে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। পিছন থেকে বাবা আবারও, কি হলো মিনাজ, গাড়ি তো ওঠ। তারপর গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। বাবা একজন বিজনেসম্যান। আমাদের বাসাটা 2 তলা। বাসার ভিতরে গিয়ে বাবা আম্মুকে সব বলল। দেখলাম আম্মুর চোখে পানি। কয়েকদিন পর বাবা আমাকে নতুন স্কুলে আবার পড়ে ভর্তি করিয়ে দিল। নতুন স্কুলের দিন ভালোই কাটছিল। মন থেকে তন্নিকে মুছতে পারলাম না। তার জন্য সারা জীবন অপেক্ষা করব। 12 বছর পর আজ আমি অনেক খুশি, কারণ তন্নি নাকি আমাদের কলেজে ভর্তি হয়েছে। কাল থেকে কলেজে আসবে। বিকেলে শহরটা ঘুরতে বের হলাম। রেল স্টেশনে চোখটা পড়তে দেখলাম একটা মেয়েকে 4 জন ছেলে ডিস্টার্ব করছে। আর একটু সামনে গিয়ে দেখি এটা তো তন্নি। দূর থেকে ছেলেগুলোর ছবি তুলে নিলাম, আর সাথে তন্নিরও। এমনভাবে তুলেছি তারা কিছুতেই বুঝতে পারেনি। তারপর তন্নি একটা ট্যাক্সি নিয়ে চলে গেল বিরক্ত হয়ে, আর ছেলেগুলো গাড়ি নিয়ে চলে গেল। যাওয়ার সময় গাড়ির নাম্বারের একটা ছবি তুলে নিলাম। হোস্টেলে এসে লোকেশনের সাহায্যে ওই গাড়ির নাম্বার সার্চ দিয়ে দেখতে চেয়েছিলাম এখন গাড়িটা কোথায় আছে। অবশেষে পেয়ে গেলাম, সাথে তাদের বাসাও। আর আপনারা ভাবছেন যে তন্নিকে কি করে চিনলাম, তাহলে শুনুন। একদিন ফেসবুকে এক মেয়ের পিক দেখলাম। মেয়েটা অনেক সুন্দর, এক কথায় ছেলেদের ক্রাশ। তারপর প্রোফাইলের ভিতরে ঢুকলাম। এক এক করে ওই মেয়েটির সব পোস্টের পিক দেখলাম। শেষে 2টি পোস্ট দেখে আমার চোখ কপালে উঠল। আমি কাকে দেখছি? এটা তো তন্নির ছোটবেলার ছবি। তারপর বুঝলাম এই আইডিটা আর কারো না, তন্নির। কালকে প্রিন্সিপালের কাছে শুনলাম তন্নি নামের এক মেয়ে নাকি এই কলেজে ভর্তি হয়েছে 2-3 দিন আগে। তারপর স্যারের থেকে তন্নির সার্টিফিকেট নিয়ে দেখলাম এটাই সেই তন্নি যাকে ছোটবেলায় হারিয়েছি। রাত 8টার দিকে বের হলাম বাইক নিয়ে। 30 মিনিট পর পৌঁছে গেলাম। তারপর বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একটা ছেলে দরজা খুলল আর বলল, কে তুই? এখানে কি চাস? বিকালে রেল স্টেশনে একটা মেয়েকে ডিস্টার্ব করছিলি কেন? করেছি, বেশ করেছি, তাতে তোর কি? এই বলে নাক বরাবর দিলাম এক ঘুষি। দেখলাম নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। ভিতরে থাকা 3 জন এসে ফাইট শুরু করে দিল। কিছুক্ষণ পর 4 জন ফ্লোরে পড়ে আছে। ওদের একজন বলল, ভাই, আমাদের মারছেন কেন? শালা, মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না তোদের। আর কোনোদিন যদি মেয়েদের ডিস্টার্ব করিস তাহলে সেদিনই হবে তোদের শেষ দিন। ভাই, মাফ করে দিন, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। মনে থাকে যেন। দরজা খুলে বাহিরে বের হলাম। দেখলাম পুলিশ আমাকে কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে তুলল। অবশেষে থানায় নিয়ে গেল। এখন রাত 12টা। থানায় লকারের ভিতরে বসে আছি। হঠাৎ হাবিলদার এসে বলল, আপনার জামিন হয়ে গেছে, এবার বাইরে আসেন। তারপর দেখলাম বাবার অফিসের ম্যানেজার ওসি স্যারের রুম থেকে বের হচ্ছে। ম্যানেজারকে দেখে বললাম, চাচা কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি থানায় আছি। আপনি কি করে জানলেন? আমি জানিনি, জেনেছে তোমার বাবা। তোমাকে জামিন করানোর জন্য আমাকে পাঠিয়েছে। ও। হঠাৎ ম্যানেজারের ফোন বেজে উঠল। কিছুক্ষণ কথা বলার পর আমার দিকে মোবাইল দিয়ে বলল, তোমার বাবা, কথা বলো। ম্যানেজারের হাত থেকে মোবাইলটা নিতেই, কেমন আছিস মিনাজ? ভালো। তুমি কেমন আছো? ভালো। হঠাৎ মারামারি করতে গেলি কেন? তোমাকে এসব বলে লাভ কি? তুমি তো সারাদিন টাকা আর টাকা নিয়ে থাকো। বলতে পারবে যে আম্মু মারা যাওয়ার পর তুমি আমাকে কতটা সময় দিয়েছো? আমাকে সময় না দিয়ে সারাদিন টাকার পিছনে ঘুরেছো। আম্মু মারা যাওয়ার পর একদিনও ভালো করে তোমার আদর পাইনি। তোমার কোনো শিক্ষা না পেয়ে আজ আমার এই অবস্থা। এভাবে বলিস না, তোকে কাছে না পেয়ে আমারও কষ্ট হয়। বিজনেসে কেমন ঝামেলা তুই তো জানিস। থাকো তোমার বিজনেস নিয়ে। এই বলে ফোন কেটে দিলাম। মোবাইল ম্যানেজারকে দিয়ে বললাম, চাচা এবার আপনি চলে যান। তুমি কোথায় যাবে? হোস্টেলে চলে যাব। ভালো করে যেও। তোমার কোনো সমস্যা হলে তোমার বাবা তো আছেই। আমি জানি তুমি তোমার বাবার সাথে যতই রাগ করো না কেন, ভেতরে ভেতরে অনেক ভালোবাসো। চাচা। তারপর হোস্টেলে চলে আসলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আম্মু মারা যায় 4 বছর আগে। প্রথমে ভেঙে পড়লে তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠি। আম্মুকে এখনও ভুলিনি, আর ভবিষ্যতে ভুলতেও পারবো না। আর আরেকটা কথা, আমি হোস্টেল থেকে পড়াশোনা করি। আমার জন্য আলাদা একটা রুম বুক করে দিয়েছিল বাবা। হোস্টেলে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে বসে বসে ছোটবেলার আমার আর তন্নির কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর বেল বেজে উঠল।
তারপর সেখান থেকে চলে আসলাম। যখনই ক্লাসে ঢুকবো তখন এক মেয়ের সাথে ধাক্কা লাগে। দেখলাম মেয়েটি ফ্লোরে পড়ে গেছে। মেয়েটিকে আমার হাত বাড়িয়ে বললাম, সরি, আসলে দেখতে পাইনি। ওঠেন। মেয়েটির মুখ উপরে তুলল, আর এটা তো তন্নি। এত বছর পর তন্নিকে দেখে অনেক খুশি খুশি লাগছে। সেই ছোট তন্নি আজ অনেক বড় হয়ে গেছে। ছোটবেলার চেহারার সাথে এখন কোনো মিল নেই। হ্যালো, উঠবেন নাকি? তারপর তন্নির হাত ধরে তাকে উঠালাম। আপনি কি কানা নাকি? দেখে চলতে পারেন না? আসলে দেখতে পাইনি, সরি। এবারের মতো মাফ করে দিলাম। তারপর তন্নি বেঞ্চে বসে পড়ল, আমিও বেঞ্চে বসে পড়লাম। তারপর স্যার আসলো। সব ক্লাস শেষ করে হোস্টেলে চলে আসলাম। পরের দিন ব্রেকফাস্ট করে কলেজে চলে গেলাম। একদম ভদ্র ছেলের মতো কলেজে গিয়ে ক্যাম্পাসে বসে বসে বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম তন্নি আমার দিকে আসছে। এসেই বলল, আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে বই পড়তে লাগলাম। তন্নি আবারও বলল, কলেজের সবার কাছ থেকে শুনলাম তুমি নাকি ভালো স্টুডেন্ট, কোনো মেয়ের দিকে তাকাও না, তোমার নামে অনেক প্রশংসা শুনেছি। এসব কথা যাক, কালকে রাগ দেখানোর জন্য সরি। এখন আসল কথায় আসি। কলেজের সবার ছবি তুলেছি, তুমি বাদে। এবার তোমারটা তুলি। আমি এইবারে উত্তর দিলাম না, শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি। হ্যালো, তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, তোমার কোনো রিয়েকশনই নেই। আমি এইবারে উত্তর দিলাম না, শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি। হ্যালো, এইদিকে তাকাও প্লিজ, একটা ছবি তুলি। এইবার কোনো কথা বললাম না, শুধু তন্নির দিকে তাকালাম। এইবার ঠিক আছে, এবার তুলি। তারপর আমি এমন কিছু করব তন্নি কখনো ভাবতেই পারিনি। তন্নি মোবাইলের ক্যামেরাটা ধরতেই আমি তন্নির ঠোঁটে আমার ঠোঁটটা লাগিয়ে দেই। তন্নি নিজেকে ছোটানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। এভাবে 5 মিনিট লিপ কিস করার পর ছেড়ে দেই। দেখলাম তন্নি অবাক চোখে তাকিয়ে আছে। সে ভাবতেই পারিনি যে আমি এমন কাজ করব। আমি কোনো কথা না বলে সেখান থেকে চলে এলাম। কিছু দূর যাওয়ার পর ভেঙে ফেলার শব্দ হলো। বুঝলাম রাগে তার মোবাইল ছুঁড়ে ভেঙে ফেলছে। আমি আর দেরি না করে হোস্টেলে চলে এলাম সোজা। পরের দিন কলেজে এসে দেখলাম তন্নি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে তার বান্ধবীদের সাথে। আমি গিয়ে বললাম, ভালোবাসি। কাকে? তোমার বান্ধবীকে। দেখলাম তন্নি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি তাকে দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছি। এটা দেখে তন্নির রাগ দ্বিগুণ হলো। এতদিনে লাইনে আসলেন তাহলে? রিমি, এখান থেকে মিনহাসকে চলে যেতে বল। দুলাভাই, আজ এখান থেকে চলে যান, তা না হলে আমার বান্ধবী আপনাকে 12টা বাজিয়ে ছাড়বে। রিমির বাচ্চা, একদম হাসবি না। এই চেহারাতে তোমাকে অনেক কিউট লাগছে। বেশি রেগে যেও না, তা না হলে মুখ ফেটে যাবে। থাকো বাবু, আমি যাই। এই বলে চলে আসলাম ক্লাসে। আজ একটু বেশি রাগিয়ে ফেললাম। তার রাগী চেহারাটা আমার কাছে ভালো লাগলো। যতই হোক ভালোবাসার মানুষ। কিছুক্ষণ পর দেখলাম তন্নি ক্লাসে আসছে আর আমার দিকে রাগী মুডে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। সব ক্লাস শেষ করে হোস্টেলে চলে গেলাম। পরের দিন কলেজে এসে গেটের সামনে বসে বসে বই পড়তে লাগলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি কিছু মেয়ে আসছে, তাই মুখে থাকা সেন্টার ফুট মাটিতে রাখলাম। মেয়েগুলো চলে যাওয়ার পর দেখলাম সেন্টার ফুট নেই। সামনে তাকিয়ে দেখি তন্নি পায়ের জুতো থেকে কিছু একটা ছোটানোর চেষ্টা করছে। বুঝে গেলাম তন্নি আবারও আমার সেন্টার ফুটে পা দিয়েছে। তারপর আমি গিয়ে বললাম, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে ভালোবাসবে কি? তন্নি তাকিয়ে দেখে আমি এই কথাটা বললাম। এটা শোনার পর চিন্তা করতে লাগলো, এই কথাটা আগে যেন কোথাও শুনেছি। কিছুক্ষণ পর বুঝতে পারলো তন্নি এই ছেলেটা আসলে কে। তারপর বলল, তুমি তাহলে সেই পাগল যে ছোটবেলায় আমার পেছনে ঘুরঘুর করতে, আমার সব সময় বিরক্ত করতে। এত সহজে মনে পড়ে গেল তাহলে? এসব কথা যাক, একটা কথা বুঝতে পারলাম না। কি কথা? ছোটবেলায় স্যার আমাকে মারার পর স্যারের বাইক নষ্ট করলে কেন? কারণ তোমাকে আমি সেই ছোটবেলায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমার হাতের আঘাতটা আমার বুকে এসে লেগেছিল। সেটা সহ্য করতে না পেরে এমনটা করেছি। আর একবার যদি ভালোবাসার কথা মুখে আনো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? হ্যাঁ, তোমাকে ভালোবাসতে পারবো না। বেশ, আমি গেলাম, থাকো তোমার ভালোবাসা নিয়ে। এই বলে চলে গেল তন্নি। আমার একটু কষ্ট লেগেছে তন্নির কথাগুলো শুনে, তবু হাল ছাড়বো না। তারপরে হোস্টেলে চলে এলাম। আজ ক্লাস করতে মন চাইছে না, তাই চলে এলাম। আর এদিকে তন্নি রাগ নিয়ে গেল সাজিদের কাছে। এটা দেখে সাজিদ বলল, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? মিনহাজের জন্য। সে কি করেছে তোমাকে? সবসময় আমাকে বিরক্ত করে। এভাবে বিরক্ত করলে এক সময় আমি পাগল হয়ে যাব। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। চল, ক্লাস শুরু হয়ে যাবে। আজ ক্লাস করতে ভালো লাগছে না, বাসায় যাই আজ। আচ্ছা, ভালো করে যেও, সমস্যা হলে ফোন দিও। ওকে। তারপর তন্নি চলে গেল বাসায়। এদিকে আমি হোস্টেলে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো। খাবার খেয়ে বাইরে বের হলাম ঘুরতে। কিছুক্ষণ ঘোরার পর একটা পার্কে এসে বসলাম। পার্কে এসে কফি অর্ডার করে কফি খাচ্ছি, হঠাৎ সাজিদ আসলো। এসেই, এখানে কি করিস? দেখছিস তো কফি খাচ্ছি।
আমার জন্য অর্ডার করবি না নাকি? ওয়েট, সাজিদের জন্য একটা কফি অর্ডার করলাম। দুইজনে বসে বসে কফি খাচ্ছি। একসময় আমি বললাম, হঠাৎ আমার কাছে কি মনে করে? এসেছি কোনো এক কারণে। বল, কারণটা কি? তন্নিকে বিরক্ত করার কারণ কি? তন্নিকে তুই চিনিস কিভাবে? এক বৃষ্টির দিনে সে গাড়ি পাচ্ছিল না, তাই আমি ওকে লিফট দিয়েছিলাম। সেই সময় থেকে পরিচয় তার সাথে। ও, তোর কি সম্পর্ক তন্নির সাথে? এখন কোনো সম্পর্ক নেই, তবে শীঘ্রই হয়ে যাবে, কারণ আমি তন্নিকে ভালোবাসি আর তন্নিও আমাকে ভালোবাসে। এটা তুই ভুল বললি। তন্নি তোকে নয়, আমাকে ভালোবাসে। হাসালি, তন্নি তো তোকেই দেখতেই পারে না, আর এখানে ভালোবাসার তো দূরের কথা। সময় বলে দিবে তন্নি কার। যতই চেষ্টা করিস না কেন, আমার কাছ থেকে তন্নিকে আলাদা করতে পারবি না। তন্নি যদি তোকে সত্যিই ভালোবাসে, তাহলে হাসি মুখে তন্নিকে তোর হাতে তুলে দিব আমি, কারণ তন্নির ভালোর জন্য সব কিছুই করতে পারি। তোর প্রেম কাহিনী শুনতে এখানে আসিনি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, তন্নিকে আর বিরক্ত করবি না। ভালো থাকিস। এই বলে সাজিদ চলে গেল। আর আমি ভাবছি, তন্নি যদি অন্য কারো হয়ে যায়, সেটা আমি সহ্য করতে পারবো নাকি? যে করেই হোক তন্নিকে আমার করে নিতে হবে। কিছুক্ষণ পার্কে থেকে হোস্টেলে চলে আসলাম। পরের দিন কলেজে এসে দেখলাম আজকেও তন্নি তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমিও গেলাম ওদের সাথে আড্ডা দিতে। গিয়ে তন্নির পাশে বসে পড়লাম। তারপর বললাম, হাই বাবু, কেমন আছো? আজকেও আবার এসেছো? এখানে রাগ করার কি আছে? জাস্ট আড্ডা দিতে আসলাম। এখানে আড্ডা দিতে হবে না, যাও এখান থেকে। মিনাজ, আমাদের সাথে আড্ডা দিলে সমস্যা কোথায়? তুই কেন বুঝতে পারছিস না? আমি কিছুই বুঝতে চাই না। মিনাজ আমাদের সাথে আড্ডা দিবে। মনে হয় তোমাদের বিরক্ত করে ফেললাম। আজ যাই তাহলে। তুমি কোথাও যাবে না, এখানেই আড্ডা দিবে। অন্যদিন আড্ডা দিব, ওকে? তোর কোথাও যাওয়ার দরকার নেই, আজ আমাদের সাথে আড্ডা দাও। আমি তো তন্নির কথা শুনে অবাক। তন্নি এমন কথা বলবে ভাবতেই পারিনি। অবাক হওয়ার কিছু নেই, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? রিমি, তোরা এখান থেকে যা। এখন তো নতুন একজনকে পেয়ে গেছিস, আমাদের আর মনে পড়বে না। দেখ, উল্টাপাল্টা কথা বলবি না, যা এখান থেকে। তারপর রিমি আর তার বান্ধবীরা চলে গেল। এতক্ষণ তাদের কাহিনী দেখছিলাম আর হাসছিলাম। তারপর আমি বললাম, কি বলবে বলো? তুমি কি আমাকে ভালোবাসো? ছোটবেলা থেকে ভালোবাসি। তা আমাকে সবার সামনে প্রপোজ করতে পারবে? অবশ্যই। তাহলে কালকে বাগান থেকে একটা গোলাপ ফুল নিয়ে আসো, কেননা গোলাপ আমার প্রিয় ফুল। এখনই প্রপোজ করব, তুমি ওয়েট করো। এই বলে দৌড়ে গেলাম কলেজের বাগানে। সেখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসে দেখলাম তন্নি আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সোজা তন্নির সামনে মাটিতে হাঁটু কেড়ে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সেদিকে আর খেয়াল না করে তন্নিকে বলতে লাগলাম, জীবনে প্রথম কাউকে প্রপোজ করলাম। ভালো করে গুছিয়ে বলতে পারবো না, শুধু টুকুই বলি। তোমাকে সেই ছোটবেলায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে আমার স্বপ্নের রানী করে রাখবো। কথা দিচ্ছি, কখনোই কষ্ট পেতে দিব না। আই লাভ ইউ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। একসময় তন্নি আমার হাত থেকে গোলাপটা নিয়ে বলল, আই লাভ ইউ। মাথাটা উঁচু করে দেখলাম তন্নি সাজিদকে প্রপোজ করছে। সাজিদও অ্যাকসেপ্ট করছে তন্নির প্রপোজ। মুহূর্তে যেন পৃথিবী উল্টে গেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন করলো তন্নি আমার সাথে এমন? বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসলাম হোস্টেলে। আজ অনেক কষ্ট হচ্ছে আমার। যাকে এত বছর কাছে পেয়েও হারাতে হবে ভাবতেই পারিনি। 2 দিন পর রুম থেকে বের হইনি। এই 2 দিনে সারাদিন রুমে বসেই কাটিয়েছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখলাম রিমি ফোন করেছে। তারপর রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। একটু হাসপাতালে 12 নম্বর কেবিনে এসো তাড়াতাড়ি। কেন? এখন প্রশ্ন করো না, তাড়াতাড়ি এসো। এই বলে ফোন কেটে দিল। আমি তো চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ কি জন্য ডেকেছে, নাকি সাজিদকে গাড়ি ধাক্কা দিয়েছিলাম এটা জেনে ফেললো নাকি? আপনাদের তো বলাই হয়নি। সেদিন তন্নি সাজিদকে প্রপোজ করার পর নিজেকে ঠিক রাখতে পারিনি। রাতে যখন সাজিদ তার বাসার সামনে গাড়ি পার্কিং করবে, তখন আমি গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মেরে দিলাম। এতে সাজিদের গাড়ি পাশে থাকা গাছের সাথে জোরে ধাক্কা খায়। সাজিদ কিছু বুঝে ওঠার আগে গ্লাসে তার মাথাটা আঘাত লাগে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই ছিল সেদিনের কাহিনী। এসব কথা বাদ দিয়ে রেডি হয়ে চলে গেলাম রিমির দেওয়া হাসপাতালে। হাসপাতালে এসে 12 নম্বর কেবিনে চলে গেলাম। গিয়ে দেখলাম সাজিদের মাথায় ব্যান্ডেজ করা, হাতেও ব্যান্ডেজ করা। পাশে তাকিয়ে দেখি তন্নি আর রিমি বসে আছে। তারপর রুমে ঢুকলাম। আমি যে রুমে ঢুকেছি সেটা কেউ খেয়াল করেনি। একসময় রিমি আমাকে দেখে তন্নিকে বলল, মিনহাজ এসেছে। তন্নি আমার দিকে কিছুক্ষণ রাগী মুড নিয়ে তাকিয়ে একসময় আমার কাছে এসে ঠাস করে কয়েকটা চড় মারে আমার গালে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর তন্নি বলল, সাজিদকে কেন মেরেছো? আর ও কি দোষ করেছিল? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে সাজিদকে মারতে পারতে না। কারণ যে সত্যিকারের ভালোবাসে সে চায় তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সুখে থাকুক। তুমি এর উল্টোটা করেছো। তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সেদিন সাজিদের সাথে অভিনয় করেছিলাম। এটা আগে থেকে আমার আর সাজিদের প্ল্যান ছিল।
কিন্তু সামান্য বিষয় নিয়ে তুমি মানুষ মারতে পারবে সেটা কখনোই ভাবিনি। এতদিনে তোমার জন্য একটু ভালো লাগা কাজ করছিল, কিন্তু আজ সেটা ঘৃণায় পরিণত হয়েছে। আমি তোমাকে ঘৃণা করি, শুধু ঘৃণা করি। তন্নির কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আজ নিজেকে সত্যি অপরাধী মনে হচ্ছে। তন্নি আমার কাছ থেকে চলে গিয়ে সাজিদের কাছে গিয়ে বলল, সাজিদ, তুমি জানতে চেয়েছিলে না আমি কাকে ভালোবাসি? তাহলে শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু চেয়েছি তোমায়। তন্নির এই কথাটা বুকে এসে লাগলো। মনে হয় কলিজাটা কেউ একজন টানছে। এক মুহূর্তে এখানে না থেকে চলে আসলাম হোস্টেলে। এসে দরজা বন্ধ করে নিজের ইচ্ছে মতো কাঁদলাম। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, আত্মহত্যা মহাপাপ। অল্প দিনের ভালোবাসার জন্য দুনিয়ার পরকাল হারাতে চাই না। যেভাবে হোক নিজেকে সামলাতে হবে। কয়েকদিন পর হোস্টেলের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। যে সময় মন খারাপ থাকে সেই এখানে দাঁড়িয়েও আকাশ দেখে মনটা ভালো হয়ে যায়। কিন্তু আজ কেন জানি মনটা ভালো হতে চাচ্ছে না। বারবার তন্নির কথা মনে পড়ছে। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম, তাই দেখার জন্য পিছনে তাকালাম। সাথে সাথে মুখে কয়েকটা ঘুষি পড়ল। তাকিয়ে দেখলাম সাজিদ। তারপর বলল, আমি বলেছিলাম না তন্নি আমাকে ভালোবাসে? আজ দেখ, তন্নি শুধু আমার, আর আমাকে সেদিন মারতে চেয়েছিলি না? আজ দেখ তোর অবস্থা। এই বলে মারতে শুরু করলো। হঠাৎ আমার বুকে সাজিদের একটা লাথি দিল। নিচে থাকা আরেকটা বিল্ডিংয়ের ছাদে পড়লাম। নাক দিয়ে হালকা রক্ত পড়তে লাগলো। সেদিকে সাজিদের কোনো খেয়াল নেই। তারপর সাজিদের সেই উপরের ছাদ থেকে নিচের ছাদে লাফ দিতে যাবে, অমনি পা ফসকে গিয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার আগে সাথে সাথে ওর হাতটা ধরে ফেললাম। তারপর বললাম, তোকে বলেছিলাম না তন্নি যদি সত্যিই তোকে ভালোবাসে তাহলে তন্নিকে তোর হাতে তুলে দিব। এখান থেকে বাঁচা ভাই। তোকে বাঁচতেই হবে, কেননা তুই যদি এখন মারা যাস তাহলে তন্নি কষ্ট পাবে। এই বলে সাজিদের হাতে টান দিয়ে তুললাম। তারপর বললাম, আজ থেকে তুই আমার বন্ধু। ওকে। তন্নিকে কষ্ট দিস না। হুম। কিছুক্ষণ কথা বললাম সাজিদের সাথে। একসময় সাজিদের ফোনটা বেজে উঠলো। সাজিদ ফোন রিসিভ করে কথা বলার পর মুখটা কালো হয়ে গেছে। এটা দেখে আমি বললাম, কি হয়েছে, মুখ কালো হয়ে গেল কেন? তন্নির বাবার লোকেরা আজ তন্নিকে নিয়ে গেছে তাদের বাড়ি চট্টগ্রামে। তন্নির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছে তার বাবা। কি করব কিছুই বুঝতে পারছি না। তোর কিছুই করতে হবে না, আমি তন্নিদের বাড়িতে যাব। তোকে কথা দিচ্ছি তন্নিকে তোর হাতে তুলে দিব। ওকে দোস্ত, কবে যাচ্ছিস? আজ যাব। ওকে। যেখান থেকে চলে আসলাম হোস্টেলে, তারপর ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তন্নিদের বাসার উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে রিক্সা নিলাম। কিছুক্ষণ পর তন্নিদের বাড়িতে আসলাম। দেখলাম বিশাল বড় বাড়ি। তন্নিদের বাবা এই এলাকার চেয়ারম্যান। বাড়িটা 3 তলা। তারপর ভিতরে ঢুকলাম, দেখলাম চেয়ারে একজন বয়স্ক লোক বসে আছে। মনে হয় এটাই তন্নির বাবা। তন্নির বাবা আমাকে দেখে বলল, কে তুমি? আমি মিনহাজ, আমি তন্নিকে ভালোবাসি। এটা শোনার পর তন্নির বাবার লোকেরা ছুরি নিয়ে আসলো। এসেই সবাই আমার গলায় ছুরি ধরেছে। তারপর তন্নির বাবা বলল, কি বললে তুমি? আরে কথাটা তো শুনেন, আমি তন্নিকে ভালোবাসি, কিন্তু তন্নি আমাকে ভালোবাসে না আঙ্কেল। সবাই স্যার ওকে। তারপর সবাই ছেড়ে দিল। আঙ্কেল মানে তন্নির বাবা আবারও বলল, কোথায় থেকে এসেছো? ময়মনসিংহ থেকে এসেছি। তন্নির সাথে কিভাবে পরিচয় তোমার? ও আমার ক্লাসমেট, আমরা এক কলেজে পড়ি। এসেছো যখন তখন বিয়ে খেয়েই যেও। ওকে আঙ্কেল। একটা কথা শুনেছিলাম, তন্নিকে আপনার সূত্রের ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। একসময় শত্রু ছিলাম, এখন আর নেই। আমরা বন্ধু হয়ে গেছি আরমান শিকদারের সাথে। ও বুঝে শুনে তন্নিকে বিয়ে দিয়েন। এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। দারোয়ান মিনহাজের ব্যাগগুলো উপরে নিয়ে যা। দারোয়ান ব্যাগ উপরে নিয়ে গেল। হঠাৎ করে একজন দৌড়ে এসে বলল, কাকু, আরমান শিকদার আর তোর লোকরা এসে গেছে। তুই যা, আমরা আসছি। আজকে কি জন্য এসেছে তারা? আজ তন্নিকে আংটি পরিয়ে যাবে। তুমি ভিতরে যাও, আমি তাদের নিয়ে আসি। না, আমিও আপনার সাথে যাব। এত দূর থেকে এসেছো, এখন রেস্ট নাও। তার আর দরকার হবে না, আমিও যাব। আচ্ছা চল। তারপর সবাই চললাম আরমান শিকদারকে এগিয়ে আনতে। একসময় আমি বললাম, আঙ্কেল, আরমান শিকদার যদি আজ অস্ত্র নিয়ে আসে তখন কি করবেন? আমার বিশ্বাস আজ তারা কোনো অস্ত্র নিয়ে আসবে না। আমিও চুপ হয়ে গেলাম। তারপর তাদেরকে দেখলাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একসময় আমি হাতটা এমনভাবে পিছনে নিলাম যে কেউ দেখে ভাববে ছুরি বা অস্ত্র বের করছি পিছন থেকে। আর আরমান শিকদারের লোক আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি পিছনের পকেটে হাত ঢুকিয়ে হাতটা আস্তে আস্তে বের করলাম। আর আরমান শিকদারের লোক অবাক চোখে তাকিয়ে আছে। এটা দেখে সবাই ছুরি বের করে ফেললো। আমিও সাথে সাথে পিছন থেকে হাত বের করে বললাম, আপনারা থামেন, এটা চিরুনি। চিরুনি? দেখলেন তো এখন? এসব কি? এসব কিছু না, তোমার পায়ে ফেলার জন্য এসেছি। এবার চল বাড়িতে। আরমান শিকদারের একজন লোকের কাছে দেখলাম পোষা কুকুর কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, চিরুনি লাগবে নাকি? তাহলে কুকুরটা আমার কাছে দেন, এই নেন চিরুনি।
তারপর কুকুর নিয়ে চলে আসলাম তন্নিদের বাড়ির পাশে পুকুরে। পুকুরটা বেশ বড়, আবার জায়গাটাও সুন্দর। ওর সাথে খেলা করতে লাগলাম। একসময় মুখ দিয়ে শীষ বাজাতে শুরু করলাম। দেখলাম কুকুর শুয়ে পড়েছে, এমনভাবে শুয়েছে যে সে আর রাত বেঁচে নেই। আবার শীষ বাজালাম, তখন শোয়া থেকে উঠে পড়লো। এবার কাজ হয়েছে, এটা দিয়ে তন্নির বিয়ে ভাঙতে হবে। পুকুর পাড় থেকে চলে আসলাম। কুকুরটা ওই লোকের কাছে দিয়ে বাড়ির সবার সাথে পরিচয় হলাম। তন্নির দাদির কাছে জানতে পারলাম তন্নির ছাদে আছে, তাই আমিও ছাদে চলে গেলাম। দেখলাম তন্নি দোলনায় বসে আছে। আমাকে দেখে বলল, কেন এসেছো এখানে? ছোটবেলায় একবার তোমার সেন্টার ফ্রুটে পা দিয়েছিলাম, তাই সারা জীবন তোমার কাছে থাকতে হবে? কখনোই না। ছোটবেলায় আমাকে শান্তিতে থাকতে দিলে না, আর এখন কলেজেও সবসময় বিরক্ত করে গেছো। আমি কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না, আমি সাজিদকে ভালোবাসি, আর এখন আমার বাড়ি পর্যন্ত এসে গেছো আমাকে বিরক্ত করার জন্য। হ্যাঁ, তোমার বাড়ি পর্যন্ত এসে গেছি, কিন্তু বিরক্ত করার জন্য না। এসেছি তোমার বিয়ে ভাঙতে, তোমার আর সাজিদকে মিলিয়ে দেওয়ার জন্য। তুমি আসলে কেন সাজিদকে পাঠাতে? ও যদি আসতো তাহলে তোমার বাবা তাকে মেরে ফেলতো, তাই আমি আসতে দেইনি। এসেছো ভালো কথা, বিয়েটা যেভাবেই হোক ভাঙতে হবে। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি সব সামলে নিব। চলো নিচে। তারপর আমি আর তন্নি নিচে চলে আসলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। আজ তন্নির বিয়ে। আমি এখনো কুকুর নিয়ে খেলছি ছাদে বসে। হঠাৎ করে তন্নি এসে বলল, একটু পর আমার বিয়ে, আর তুমি এখানে কুকুর নিয়ে খেলছো? আমি কোনো কথা বলছি না, শুধু কুকুরের সাথে খেলা করছি। তন্নি আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি এবারও কোনো কথা বললাম না। তন্নি আবারও বলল, এই বিয়ে যদি হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না, ইডিয়েট। এই বলে চলে গেল। আমি হাসছি আর কুকুরের সাথে খেলা করছি। কিছুক্ষণ পর কুকুরটা দিয়ে দিলাম ওই লোককে। এবার খাওয়ার পালা। সব আয়োজন করা শেষ, এবার খাওয়া আর বিয়ে পড়ানো বাকি। মেহমানরা সবাই খাচ্ছে। আমার হাতে একটা ভিডিও ক্যামেরা, কি হচ্ছে না হচ্ছে সব ভিডিও করে রাখছি। ওই লোকটার দিকে তাকালাম, দেখলাম কুকুরকেও পোলাও খাওয়াচ্ছে। হঠাৎ করে কুকুর যা করলো, সবাই অবাক হয়ে গেছে। কুকুরটা পোলাও খাওয়ার পর আমি মুখ দিয়ে শীষ বাজাতে লাগলাম। কুকুর মুখে শীষ বাজানোর শব্দটা শুনে শুয়ে পড়ল মরার মতো। সবাই মনে করবে কুকুর মারা গিয়েছে। হঠাৎ ওই লোকটি বলতে লাগলো, থাম সবাই, খাবারের বিষ আছে। এই কথা শুনে সবাই খাওয়া বাদ দিল। আরমান শিকদার আসলো, এসে বলল, কি হয়েছে? খাবারের বিষ আছে, কুকুরটা পর্যন্ত মারা গেল। সবাই খাওয়া বন্ধ করে চল। সবাই চলে যেতে লাগলো। হঠাৎ আঙ্কেল বলে উঠল, কি হয়েছে বন্ধু? রাখ তোর বন্ধু, আমাদের সাথে পেরে উঠবি না দেখে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাইছিস? এসব কি বলছো তুমি? ঠিক বলছি, চল সবাই। এই বলে চলে যেতে লাগলো। হঠাৎ ছাদের উপর থেকে আরমান শিকদারের ছেলে সাকিব তন্নির গলায় ছুরি ধরল আর বলতে লাগলো, বাবা, আমি তন্নিকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তোকে তরুণী থেকে ভালো মেয়ে বিয়ে করাবো, তুই এখান থেকে চলে আয়। না বাবা, এখন তন্নিকে বাসায় নিয়ে যাব, তা না হলে তোমার সাথে সম্পর্ক শেষ। তাহলে কি আর করা, নিয়ে আয়। তারপর সাকিব তন্নির গলায় ছুরি ধরে তন্নিকে নিয়ে যেতে লাগলো। আর আঙ্কেল কান্না করতেছে। সে তার ভুল বুঝতে পারলো। সেদিন মিনহাজের কথা একটু ভেবে দেখলে আজ হয়তো এই দিন দেখতে হতো না। তারপর তন্নিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। গাড়ি মাঝ রাস্তায় যাওয়ার পর হঠাৎ আরমান শিকদার কুকুরের আওয়াজ শুনল। সবাই পিছনের সিটে তাকালো, দেখলো আমি কুকুর নিয়ে বসে আছি। এটা দেখে তন্নি অবাক, আর বাকিরাও রীতিমতো অবাক। হঠাৎ আরমান শিকদার বলল, কিরে তুই এখানে কেন, আর কুকুর বাঁচলো কিভাবে? তন্নিকে নিয়ে যেতে এসেছি, আর কুকুর মরেনি। বিয়ে ভাগার জন্য এই অভিনয়। এই তোরা দেখছিস কি, মার শালাকে। প্রথমে একজন এসে আমার কলারে ধরে ফেললো, সাথে সাথে পেটে লাথি মারলাম। 5 হাত দূরে গিয়ে পড়লো। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তারপর সবাই একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এক এক করে সবাইকে মেরে শুইয়ে দিলাম। তারপর বললাম, আর মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে এখান থেকে যা। আর মার খাওয়ার ইচ্ছা নেই, আমরা যাচ্ছি। এই বলে সবাই দিল এক দৌড়। তন্নি হাসতে হাসতে শেষ তাদের দৌড় দেখে। তারপর তন্নিকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়ির সবাই তন্নিকে পেয়ে যেন আনন্দের বন্যায় নেমে গেছে। কিন্তু তন্নির বাবা আজ তার মেয়েকে বিয়ে দিবে বলেছেন। এখানে থাকা সবাইকে এক এক করে বলতে লাগলো, তুই বিয়ে করবি আমার মেয়েকে? সবাই মাথা দিয়ে না করেন, কেননা এখন যে পরিমাণ রেগে আছে আঙ্কেলের সামনে কথা বলার কারোর সাহস নেই। হঠাৎ আঙ্কেল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মিনাজ, এদিকে এসো। আমি গেলাম আঙ্কেলের সামনে। আঙ্কেল আবার বলল, তুমি তো আমার মেয়েকে ভালোবাসো, তাই না?
একমাত্র তুমিই পারবে আমার আর আমার মেয়ের সম্মান বাঁচাতে। আমি চাই তুমি তন্নিকে বিয়ে করো। হাত জোর করে বলছি, না করো না। দেখলাম আঙ্কেলের চোখে পানি জমে আছে। যেভাবে রিকোয়েস্ট করছে, এখানে আমার রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি রাজি আঙ্কেল। সবাই বলতে লাগলো আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে যেতে তন্নি খাট থেকে নেমে আসতে লাগলো। তারপর আমি বললাম, তোমার নামার দরকার নেই, আমি দুঃখিত। তোমাকে যদি বিয়ে করতে রাজি না হতাম তাহলে এতক্ষণ অন্যজনের ঘরে থাকতে, এর ফলে সাজিদকেও হারাতে। সাজিদ কাল চট্টগ্রামে আসছে। সকালে কেউ ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে পড়তে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি সোফায় শুয়ে পড়ছি। এরপর সোফায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। ভাবতেও খারাপ লাগছে, সকালের পর থেকে তন্নি অন্য কারো হয়ে যাবে। অনেক কষ্টে ঘুমালাম, আর তন্নি এখনো ঘুমায়নি, শুধু মিনহাজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে ছেলেটা এত ভালো হয় কিভাবে, নিজের বউকে এত কাছে পেয়েও কিছু করলো না। কিছুক্ষণ পর তন্নিও ঘুমিয়ে পড়ে। সকালে তন্নির দাদি ঘরে আমাদের দুইজনের জন্য দুধ নিয়ে আসলো। রুমের সামনে এসে দেখলো দরজা খোলা। ভিতরে এসে দেখে আমরা নেই। তারপর আঙ্কেলকে ডাক দিল। কিছুক্ষণ পর আঙ্কেল এসে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? তন্নি আর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের জন্য দুধ নিয়ে আসলাম। এসে দেখলাম রুমে কেউ নেই। কি? চিন্তা করো না, যেভাবে হোক তাদেরকে খুঁজে বের করব। আর এদিকে আমি তন্নিকে নিয়ে বাস স্টেশনে চলে আসলাম। দেখলাম সাজিদ দাঁড়িয়ে আছে। আমি যেতেই ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, তোকে বিয়ে ভাঙাতে পালিয়েছিলাম, এখন তুই বিয়ে করে ফেললি। আমি যদি বিয়ে না করতাম তাহলে তন্নি অন্য কারো হয়ে যেত। আমাদের মধ্যে এখনো কিছুই হয়নি, তুই আমাকে বিশ্বাস করতে পারিস। সরি এমন ব্যবহারের জন্য। এখন কোনো কথা না বলে যত তাড়াতাড়ি পারিস এখান থেকে যা। মিনহাস, তোমার সাথে কিছু কথা আছে। এখন কোনো কথা নয়, এখন যাও। তারপর তাদেরকে বাসে উঠিয়ে দিলাম। নিজের অনেক কষ্ট হচ্ছে, কি করব, নিয়তি চাইছে না যে তন্নি আমার হোক। তন্নি আর সাজিদকে বাসে উঠিয়ে গাড়িতে উঠে পড়লাম। অনেক কষ্ট হচ্ছে, কি করব, কিছুই করার নেই। হঠাৎ করে চোখে পড়ল গাড়িতে থাকা ঝুড়ির দিকে। দেখলাম আমার ক্যামেরা। তারপর ক্যামেরা চালু করলাম, আমার আর তন্নির বিয়েটা দেখতে লাগলাম। যতবার দেখছি ততবার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কিছু দূর দেখতে পেলাম একটা ছেলেকে, কিছু লোক মিলে দৌড়াচ্ছে। মনে মনে ভাবলাম ছেলেটাকে সাজিদের মতোই লাগছে। সাজিদ না তো আবার। গাড়ি থেকে নেমে দৌড়ে গেলাম। একটু কাছে যেতেই ব্যাপারটা ক্লিয়ার হলো, আঙ্কেলের লোকগুলো সাজিদকে দৌড়াচ্ছে। আমি দূর থেকে ওদের চিৎকার করে বলতে লাগলাম, ছাড়ো ওকে, কিন্তু তারা কেউ আমার কথায় পাত্তা দিল না। আমি দৌড়ের স্পিড বাড়িতে দিলাম। কিছুক্ষণ পর সাজিদকে ধরে ফেললাম। এক একজন করে আসতে লাগলো সাজিদকে মারার জন্য। আমি এক একজনকে ধাক্কা দিতে লাগলাম। তারপর দেখলাম আঙ্কেল এসেছে, সাথে তন্নিও। তন্নির মুখে চিন্তার ছাপ। তারপর আঙ্কেলের পায়ে পড়ে বলতে লাগলাম, বাবা, সাজিদ আমার বন্ধু, আমাদের বিয়ের খবর শুনে এখানে এসেছে। একমাত্র আমার বন্ধু আর বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, ওকে ছেড়ে দিন। জামাই বাবা, আমাদের মাফ করে দাও। আসলে তন্নি আপুকে ওই ছেলেটার সাথে দেখে মাথা ঠিক ছিল না। এসব বাদ দিয়ে নতুন মেহমানকে নিয়ে বাড়িতে চলো। থ্যাঙ্কস আঙ্কেল। তারপর বাড়িতে চলে আসলাম। কয়েকদিন সাজিদ আঙ্কেলের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে থাকবে। 10 দিন পর আজ আমরা নিজ জেলায় যাওয়ার জন্য আমি আর তন্নি ব্যাগ গোছাচ্ছি। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে চলে আসলাম আমি আর তন্নি, আর সাথে বাবাও এসেছে এগিয়ে দিতে। ট্রেন এসে গেছে। আমি আর তন্নি ট্রেনে উঠে সিটে বসে পড়লাম। সাথে ট্রেন চলা শুরু করলো। হঠাৎ সাজিদের কথা মনে পড়ল। সাজিদ কোথায়? দেখলাম তন্নিও কান্না করতেছে। তারপর ট্রেনের দরজার কাছে গেলাম, বাবাকে বললাম, বাবা, সাজিদ কোথায়? ওর কথা এখন বাদ দাও, এই নাও তোমার ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে বাবার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ট্রেনের গতি বেড়ে গেল। আবার সিটে এসে বসে পড়লাম। আমি বললাম, তন্নি, আসলে সরি, সাজিদের কথা একদম মনে ছিল না। মনে ছিল না নাকি আমাকে পাবার জন্য ইচ্ছে করে এমন করেছো? এখন বাবা সাজিদকে আর বাঁচিয়ে রাখবে না। আমার খুশির জন্য বাবা সব কিছু করতে পারে, এবার সাজিদকে মেরে ফেলবে। আমি কিছু বলছি না, চুপ করে বসে আছি। এবার মনে পড়ে গেল আরমান শিকদারের কথা, ওকে দিয়ে কাজে লাগাতে হবে। তারপর সামনের স্টেশনে এসে আমি আর তন্নি নেমে পড়লাম ট্রেন থেকে। তন্নি অনেকবার জিজ্ঞেস করেছিল এখানে কেন নামলাম, আমি কিছুই বললাম না। তারপর রিক্সা নিয়ে চলে গেলাম
আরমান শিকদারের বাড়ি। দেখলাম তাদের বাড়িটার চারদিকে লোকে ঘেরাও করে রেখেছে। গেটে আসতে একজন বলল, কাকে চাই? আরমান শিকদারকে। আসেন আমার সাথে। তারপর গেলাম, গিয়ে দেখে আরমান শিকদার বসে আছে। আমাকে দেখে বলল, আসেন আসেন, আমি জানতাম তন্নিকে নিয়ে আমার কাছে একদিন আসতেই হবে। এসব বাদ দে, যে কারণে আসছি সেটা ভালো করে শোন। আজ তন্নিকে এখানে রেখে যাচ্ছি, কাল বাবা সাজিদকে নিয়ে এই জায়গায় আসবে। তুই লোক নিয়ে চলে যাবি। ওরা যদি সাজিদকে ছেড়ে দেয় তাহলে তন্নিকে ওদের হাতে তুলে দিবি। আমার কথা শুনে তন্নি অবাক, সে কিছুই বলছে না, চুপ করে আছে। তা বুঝলাম, এই সাজিদটাকে? ও আমার বন্ধু। চিন্তা করিস না, কাল ঠিক মতো তোর দেওয়া ঠিকানায় চলে যাব। আর একটা কথা, তন্নিকে ভালো করে দেখে রাখবি, ওর গায়ে একটা ফুলের টোকা যেন না লাগে, তা না হলে তোদের সবাইকে উপরে পাঠিয়ে দিব, মনে থাকবে? মনে থাকবে। তারপর তন্নির কাছে গেলাম, গিয়ে বললাম, চিন্তা করো না, সাজিদের কিছুই হবে না। তাই যেন হয়। তারপর তন্নিকে রেখে সেখান থেকে চলে আসলাম। পরের দিন আরমান শিকদার তন্নিকে নিয়ে আমার দেয়া ঠিকানায় চলে গেল। আমি এক জায়গায় লুকিয়ে থাকলাম যাতে বাবার লোক আমাকে না দেখতে পায়। কিছুক্ষণ পর দেখলাম বাবার লোকরা এসে গেছে। ওরা বলছে আগে তন্নিকে ছেড়ে দিতে, আরমান শিকদার বলছে আগে সাজিদকে ছেড়ে দিতে। তারা কেউ কাউকে ছাড়লো না। অবশেষে আরমান শিকদার তন্নিকে এক জায়গায় রেখে ওদের সাথে মারামারি লাগতে গেল। বাবার লোকেরা তাই করলো। দুই দলের মারামারি লেগে গেল। এই ফাঁকে আমি সাজিদ আর তন্নিকে নিয়ে এক গাড়িতে উঠলাম। ওদেরকে ডাক দিয়ে বললাম বাই, টাটা। এই বলে গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে চলে আসলাম। ওরা শত চেষ্টা করেও ধরতে পারলো না। তারপর গাড়ি চলছে মেইন রাস্তা দিয়ে। তন্নি আমার পাশের সিটে আর সাজিদ পিছনের সিটে বসেছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখলাম ফোনটা তন্নির বাবা দিয়েছে। তারপর রিসিভ করলাম। বেশি কিছু বলবো না জামাই, শুধু এইটুকু বলবো, আমাদের সাথে যদি বিশ্বাসঘাতকতা করে থাকো তাহলে তুমি যেখানেই থাকো না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই বলে বাবা ফোন কেটে দিল। পাশ থেকে তন্নি বলল, কে ফোন করেছিল? কিছু বলছো না কেন? আমার এক ফ্রেন্ড। মিথ্যা বলার জায়গা পেলে না। বাবা ফোন দিয়েছিল তাই না? কি বলেছে বাবা? কিছু না, এবার চুপ থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন কথা বলো না, চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পাবে। তন্নি একটা কথাও বলেনি। তারপর আশেপাশে থাকা এক হোস্টেলে উঠলাম। দুইজনকে একটা রুম দেখিয়ে আমি আলাদা রুমে চলে আসলাম। এসে অনলাইনে বিমান টিকিট কাটলাম সাজিদ আর তন্নির জন্য। তারপর গেলাম তাদের রুমে। দেখলাম সাজিদ এক কোণে বসে মোবাইল টিপছে আর তন্নি বিছানায় মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, মন খারাপ নাকি? না, হঠাৎ এখানে? টিকিট দিতে এলাম। কিসের টিকিট? বিমানের টিকিট। সাজিদ, ইন্ডিয়া চলে যা তন্নিকে নিয়ে, কাল একটাই তোদের ফ্লাইট, সকাল সকাল বের হয়ে পড়বি, তা না হলে বাবা এখানে আসলে তোকে মেরে ফেলবে। দে টিকিট। তারপর টিকিট সাজিদের কাছে দিয়ে চলে আসলাম রুমে। রুমে বসে বসে আগের কথা ভাবতে লাগলাম। হঠাৎ করে তন্নি আসলো, এসেই বলল, কি করো? দেখতেই পারছো কি করছি। কাল আমরা চলে যাব, তারপর আমাকে ভুলে থাকতে পারবে? জানি না, তবে চেষ্টা করব। আমরা চলে যাওয়ার পর তুমি ময়মনসিংহে চলে যেও। আগে তোমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে। তোমার বাবা যে বিশ্বাসটা আমাকে করেছিল সেটা আজ ভেঙে ফেলেছি। এখন যদি তোমার বাবার কাছে ক্ষমা না চাই তাহলে নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? বাবার কাছে যাবে মানে? বাবা তোমাকে মেরে ফেলবে। এসব পরে দেখা যাবে, এখন যেতে পারো। ঘুমাবো এখন। যাওয়ার আগে আমার দেওয়া শেষ স্মৃতিটা তোমাকে দিতে চাই। এই বলে ব্যাগ থেকে আমার ক্যামেরাটা এগিয়ে দিয়ে বললাম, এই ক্যামেরাটা রাখো, এটার মধ্যে তোমার আমার ছোটোবেলার সব স্মৃতি আর আমাদের বিয়ের ভিডিও আছে। তারপর তন্নি ক্যামেরা নিল। তারপর টেবিল থেকে একটা ট্যাবলেট খেলাম। তন্নি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি খেলে এটা? ভয় পাওয়ার কিছুই নেই, সকালে তোমাদের চলে যাওয়া দেখে সহ্য করতে পারবো না, তাই ঘুমের ট্যাবলেট খেলাম। এই বলে শুয়ে পড়লাম। তন্নি দরজা পর্যন্ত গিয়ে একবার আমার দিকে তাকালো, দেখলো আমি ঘুমিয়ে পড়েছি এতক্ষণে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে চলে গেল রুমে। তন্নি রুমে যেতেই সাজিদ জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? মিনহাজের কাছে একটু। ও আচ্ছা, ব্যাগ গুছিয়ে নাও, সকাল সকাল বের হতে হবে। তারপর ব্যাগ গুছিয়ে সাজিদ সোফায় শুয়ে পড়ল আর তন্নি বিছানায় শুয়ে পড়ল। তারপর তারা ঘুমিয়ে গেল। সকালে তন্নি আর সাজিদ ব্রেকফাস্ট করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির কাছে যেতেই সাজিদ দেখলো তন্নির হাতে ক্যামেরা। তারপর সাজিদ বলল, কে দিয়েছে ক্যামেরাটা? মিনহাস। ও, এবার উঠে পড়ো। একবারও কি ভেবে দেখেছো আমরা চলে গেলে বাবা মিনহাসকে মেরে ফেলবে? তোমার বাবা এখন আমাদের মেরে ফেলবে, তাড়াতাড়ি ওঠো। আমি জানি বাবা আমাকে ভালোবাসে, তাই আমাদের কিছুই করবে না। তাড়াতাড়ি ওঠো। হঠাৎ করে বাবার গাড়ি দেখতে পেল সাজিদ আর তন্নি। সাজিদ ভয় শেষ, সে তন্নিকে জোর করতে লাগলো।
তবু তন্নি গাড়িতে উঠলো না, কারণ মিনহাজের কথা ভেবে। তন্নি ভালো করে জানে বাবা মিনহাজকে মেরে ফেলবে। হঠাৎ করে বাবার লোক গাড়ি থেকে নেমে সাজিদকে ধরে ফেলে। তন্নি গিয়ে তার বাবার পায়ে ধরে বলে, বাবা, সাজিদকে কিছু করো না, এখানে সাজিদের কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। কিন্তু বাবা তন্নিকে ধাক্কা দিয়ে সাজিদকে মারতে লাগলো। তন্নি বারবার তার বাবার পায়ে বলছে ওকে ছেড়ে দিতে, কিন্তু বাবা কোনো কথা শুনলো না, সাজিদকে মারতেই থাকে। হঠাৎ করে আমার কানে কিছু একটা শব্দ পেলাম, সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লাম। হঠাৎ তন্নির কান্নার আওয়াজ আমার কানে আসলো বাহির থেকে। এটা শুনে দৌড়ে গেলাম বাহিরে, দেখলাম বাবার লোক সাজিদকে মারছে। তারপর আমি সাজিদের কাছে গিয়ে বাবার লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। হঠাৎ সাজিদকে মারা বন্ধ করে দিল। তারপর বাবার কাছে গিয়ে বললাম, বাবা, এখানে সাজিদ আর তন্নির কোনো দোষ নেই, সব দোষ আমার। ঠিকই বলেছিস, সব দোষ তোর। এই বলে পা দিয়ে লাঠি মেরে ফেলে দিল। তারপর আবারও বলতে লাগলো, আমি ভুল করেছিলাম তোর মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে। আজ দেখি কে তোকে বাঁচায়। হাতে একটা মোটা লাঠি নিয়ে আমার কাছে আসতে লাগলো মারতে। যখনই বাড়ি দিতে যাবে, পাশ থেকে তন্নি চিৎকার করে বলল, বাবা, আর কাউকে যদি মেরেছো তাহলে নিজেকে শেষ করে দেব। এই বলে তন্নির হাতে একটা চাকু নিয়ে তার হাত কাটতে লাগলো। আমি দৌড়ে গিয়ে চাকুটা ধরে ফেলে দিলাম। দেখলাম হাত থেকে রক্ত পড়ছে। পকেট থেকে রুমালটা বের করে তন্নির হাতে বেঁধে দিলাম। হঠাৎ তন্নির কাকা বলতে লাগলো, তন্নি, তুমি তোমার বাবাকে কষ্ট দিয়েছো আর জামাইকে কষ্ট দিয়েছো। এই বলে সাজিদের গলায় ছুরি ধরলো। মাটিতে থাকা ছুরিটা নিয়ে আমার গলায় ধরে বলতে লাগলাম, বাবা, সাজিদকে ছাড়তে বলেন, তা না হলে নিজেকে শেষ করে দিব। তুমি পাগল হয়ে গেলা? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আর বাবা তাড়াতাড়ি সাজিদকে ছেড়ে দিতে বলেন। মতিন, ছেড়ে দে সাজিদকে। তারপর মতিন সাজিদকে ছেড়ে দিল, আর আমি আমার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছি। তারপর সাজিদ বলতে লাগলো, তন্নি, চলো এখান থেকে, এর থেকে বড় সুযোগ আর পাবো না। তন্নি কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। বাবা আবারও বলতে লাগলো, দেখ, তোর মতো এই বন্ধুত্বের এই প্রতিদান দিবেই না কেন? সে একটা খারাপ মানুষ। বাবা, সাজিদ মোটেও খারাপ নয়। তা তো দেখতেই পাচ্ছি কে খারাপ আর কে ভালো। হঠাৎ করে সাজিদ বলতে লাগলো, কাকে খারাপ বলছেন? আমি খারাপ নয়। আমাকে মারবেন নাকি? মারুন। তন্নি চাইলে মিরাজকে তালাক দিয়ে দিতে পারে। কি পারবে না? তোমার বাবার সামনে মিরাজকে তালাক দিয়ে দিতে? কি হলো, কথা বলো। এক পর্যায়ে বাবা অনেক রেগে যান সাজিদের ব্যবহার দেখে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ছুরিটা হাতে নিয়ে সাজিদের পেটে ঢুকিয়ে দেই, আর সাজিদ ভয় চিৎকার মারে। কিছুক্ষণ পর টের পাই ছুরিটা মিনহাজের পেটে ঢুকেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা। বাবা যখন ছুরি সাজিদের পেটে মারে, তার আগেই মিনহাজ ছুরির সামনে পড়ে, যার ফলে ছুরিটা মিনহাজের পেটে ঢুকে যায়। আমি পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, পেট দিয়ে রক্ত বের হচ্ছে। তন্নি এটা দেখে চিৎকার করে উঠল। কারো মুখে আওয়াজ নেই, যেন মুহূর্তেই বোবা হয়ে গেছে সবাই। আর এদিকে সাজিদ তন্নির হাত ধরে তন্নিকে বলতে লাগলো, তন্নি, চলো এখান থেকে, চলো। সাজি, মিনহাজ, ও মরে যাবে, মরে যাক, তাতে তোমার কি? ও আমার স্বামী। সাথে সাথে সাজিদ তন্নির হাত ছেড়ে দিল। তন্নি ছাড়া পেয়ে আমার কাছে দৌড়ে আসলো। দেখলো এতক্ষণে অজ্ঞান হয়ে গেছি। বাবা আমাকে হাসপাতালে নিয়ে গেল। 10 ঘন্টা পর তন্নি সিটে বসে বসে কাঁদতে লাগলো, আর বাবা সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ ডাক্তার এসে বলল, এখানে রোগীর কাছে লোককে। তন্নি বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি। কি হন রোগীর? স্ত্রী। এখানে একটা সাইন। তন্নি তাই করলো। থ্যাঙ্কস। আর পেটে আঘাতটা একটু বেশি লেগেছে, তাই শিওর বলতে পারছি না। আমাদের চেষ্টা করে ফেলেছি, বাকিটা আল্লাহর হাতে। এই বলে ডাক্তার চলে গেল। তন্নি বাবাকে বলতে লাগলো, মিনহাজ বাঁচবে তো? একদম চিন্তা করিস না, বাঁচবে। 24 ঘন্টা হয়ে গেল, এখনো মিনহাজের জ্ঞান ফিরল না। আর এদিকে তন্নি মিনহাজের কেবিনে গেল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, মিনহাজ, ওঠো, দেখো, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমাকে মাফ করে দিও, তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, শুনতে পারছো? আমি তোমাকে ভালোবাসি। এই বলে তন্নি চলে যেতে লাগলো। হঠাৎ আমি তার হাত ধরে ফেললাম। তন্নি পিছনে তাকিয়ে দেখে আমি হাত ধরেছি। সাথে সাথে তন্নি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি বললাম, পাগলি, কান্না করছো কেন? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? কষ্ট তো এতদিন আমাকে দিয়েছিলে। তার জন্য মাফ চাচ্ছি। ওকে মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি? তোমার বাবাকে নানা বানাতে হবে। যা দুষ্টু। তারপর তন্নি আমাকে জড়িয়ে ধরল। অবশেষে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। সমাপ্ত। এতদিন পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।